স্বাগত টাইমস টুডেজ হেডলাইনে। এই আয়োজনে আমরা টাইমস অফ বাংলাদেশের পত্রিকার পাতায় যে সংবাদগুলো ছাপা হয় সেটা নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথে বিশ্লেষণ এবং আলোচনা করে থাকি। আজ আমাদের পত্রিকার পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে, এসব নিয়ে আমরা কথা বলবো সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন সাদমান। সাদমান, আপনার এই রিপোর্টে দুর্নীতির বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছে বর্তমান সরকার, আমরা যতদূর জানতে পাচ্ছি, এবং ক্যাবিনেটের মিটিংয়েও এ বিষয়ে কথা হয়েছে। কি আছে আসলে আপনার প্রতিবেদনটিতে? প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা, সেই ঘোষণা আমরা তার কাছ থেকে জেনেছি এবং পরবর্তীতে সেই ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়ে এসে বিভিন্ন মন্ত্রীরা বা বিভিন্ন সংশ্লিষ্ট মানুষজন যেখানেই কথা বলছেন তাদের বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যে এই সরকার আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা, সেই ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যেতে চাচ্ছে। এই সরকারের গত যে আমল আমরা দেখেছি, সেখানে দুর্নীতিতে বেশ কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কি একটা দুর্নাম জুটেছিল, সেটা থেকে কি মুক্তি পাওয়ার চেষ্টা কিনা প্রথমেই সরকার গঠনের পরেই কি মনে হচ্ছে? এবং আমরা যতদূর দেখেছি নির্বাচনের সময়ও বিরোধী পক্ষ যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে বেশ প্রচারণা চালিয়েছিলেন। তো সেটার সেই প্রচারণা বা সেই কারণেই কি আসলে এই পদক্ষেপ? যে টিআই ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে যে টানা 5 বার শীর্ষস্থান এর ধারণ করে যে দুর্নাম বাংলাদেশ বা বিএনপি সরকার কামিয়েছিল, তখন আমার কাছে মনে হচ্ছে শুধু ওই ব্যাপারটাই না, বর্তমানে বিরোধী দল অথবা নির্বাচনের আগে যারা আসলে তাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু বিভিন্নভাবে এই দুর্নীতি এবং চাঁদাবাজি, এই বিভিন্ন শব্দ, বিভিন্ন কার্যকলাপ তাদের এমফাসাইজ করে তারা বারবার বলছিল যে এই সরকার ক্ষমতা আসলে এই হবে সেই হবে। আমার কাছে মনে হয় যেহেতু বিএনপি গত ইলেকশনে 209টা সিট নিয়ে জিতেই গিয়েছে, তারা বর্তমানে তাদের এই তকমাটা আগের হোক বা এই গত নির্বাচনের সময়, এই নির্বাচনটার সময় হোক, এই তকমাটা তারা আসলে গা থেকে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছে এবং তাদের বর্তমান কর্মকাণ্ডে কিন্তু, তাদের বর্তমান কথাবার্তায় কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে। যদিও কথাবার্তায় আপাতত স্পষ্ট, কাজে আসলে কতটুকু প্রতিফলন ঘটে সেটাই আসলে জরুরি ব্যাপার। অবশ্য আমরা তাই দেখি, কারণ আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলো আসলে যেভাবে পরিকল্পনা নেন বা যে ধরনের কথা বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটাই জটিলতা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী, বা আপনার যে গবেষণা এবং জরিপ এবং বিভিন্ন মানুষের সাথে আপনি নিশ্চয়ই এই বিষয়ে কথা বলেছেন, প্রায়োগিক ক্ষেত্রে আপনি কি দেখছেন? আমরা যে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি অথবা রিসেন্টলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে, তাদের সেই বিবৃতি অথবা এক্সপার্টরা সাধারণত একটা ব্যাপারে আসলে এমফাসাইজ করছেন যে বিএনপির আসলে নিজের পার্টির ডেকোরাম, পার্টির যেই তৃণমূল পর্যায়ে সেই পর্যায়ের নেতাদের যদি তারা কন্ট্রোল করতে পারে এবং আইনের যে যথার্থ প্রয়োগ, যে আইনের যে সুশাসন, সেটা যদি নিশ্চিত করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রেই তারা সফল হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। আসলে সময় বলে দেবে কি হবে, কিন্তু আমরা আশা রাখতেই পারি এবং ব্যক্তিগতভাবে আমিও আশাবাদী যে যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে একটি নতুন সরকার এসেছে, তারা আসলে তাদের কথা রাখবে। আগামী 3 বছরের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবং একটি চমক আছে এই পরিষদে। 21 জন নারী সদস্যকে কিন্তু এই পরিষদে সংযুক্ত করা হয়েছে, এবং এই বিষয়ে একটি রিপোর্ট আছে আমাদের সাথে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আসলে এই রিপোর্টে কি আছে? জামায়াত ইসলামী প্রত্যেক 3 বছর পর তারা একটি করে কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করে। সেই কেন্দ্রীয় কর্মপরিষদ গত শুক্রবার গঠিত হয়েছে 16 সদস্যদের মতামতের ভিত্তিতে। জামাতের বর্তমান যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে মতামত নিয়ে এই পরিষদ কিন্তু গঠন করেছেন। নতুন যে কর্মপরিষদ গঠিত হয়েছে সেখানে সংখ্যা হচ্ছে 88, অর্থাৎ 88। আমরা দেখলাম যে এখানে 21 জন নারী সদস্য রয়েছে। ইতিপূর্বে জামাতের নারী সদস্য ছিল, কিন্তু পাবলিকলি এ ধরনের তাদের গণমাধ্যমে প্রকাশ করে নারীদের নাম প্রকাশ করা সেই ঘটনা কিন্তু অনেকটাই বিরল, খুবই বিরল ঘটনা বললেও চলে। একই সঙ্গে আমরা দেখলাম যে এখানে নবীন প্রবীণের একটি সমন্বয় আছে। যেমন আছে কিছুদিন আগে যিনি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে সংসদ সদস্য হয়েছেন, জামাতের নায়েবে আমির যিনি ছিলেন, তাকে 1 নম্বর নায়েবে আমির করা হয়েছে। এটিএম আজহারুল ইসলাম, যিনি রংপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সর্বশেষ যে নির্বাচন, সে নির্বাচনে। একই সঙ্গে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ 2 নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর রিজাউল করিম, তারা শফিকুল ইসলাম মাসুদও পটুয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু এই কর্মপরিষদে স্থান পেয়েছেন। সব মিলিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে একটি অনেকটাই সমন্বয় করেই একটি কর্মপরিষদ গঠন করেছে জামাত।
এই কর্মপরিষদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী বা তাদের কর্মকাণ্ড কী হবে? জামাত তো আমরা যতদূর দেখেছি স্ট্র্যাটেজি কিছুটা বদলেছে, এবং এই প্রথমবার আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারির রাতে তারা কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, যদিও এটা নিয়ে নানা ধরনের কথা হয়েছে। নতুন স্ট্র্যাটেজিটা কী? জামাত যেটি ইতিবাচক রাজনৈতিক ধারার পথে চলতে চাই সেটি কিন্তু অনেকটা তার প্রমাণ দিতে শুরু করেছে। সেটি আমরা ইতিপূর্বে একটি রিপোর্টে বলেছিলাম যে জামাত আগামী দিনে নতুন রাজনীতির একটি ধারা তারা শুরু করতে চায়, এবং নতুন এই প্রজন্ম কি চায় 71 সেই প্রসঙ্গ পিছনে ফেলে, মানে তাদের যে বিতর্কিত ভূমিকার কথা বলা হয় সেই ভূমিকাকে পিছনে ফেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে নতুনদের স্বপ্ন, সেই স্বপ্নকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে জামাত কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের যে অ্যানালাইসিস বলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, নারীদেরকে যে সামনে এনে কমিটি গঠন করা এবং তাদেরকে নাম প্রকাশ করা সেটির অংশ বলে আমি মনে করি, এবং আমাদের রিপোর্টে আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সব মিলিয়ে এবার অনেকটাই নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগেও তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি সেখানে ছিল, কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এখানে আবার একটু বিতর্ক রয়েছে এটিএম আজহার সাহেবকে নিয়ে। এই বিতর্ক যে আমাদের বিতর্ক সেটি নয়, অনেকেই বলার চেষ্টা করেন যে এটিএম আজহাররা বর্তমান জামাতের যিনি আমির শফিকুর রহমান সৈনিক, উনি কিন্তু খুব বেশ সংস্কারপন্থী মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়েছেন, নতুনত্ব এনে দলকে একটা জায়গা নিয়েছেন। সেই জায়গায় এটিএম আজহারদের মতন অনেকেই তারা সংস্কারের ব্যাপারে অতটা পজিটিভ না বলে এক ধরনের আলোচনা আছে। তারা অনেকটাই প্রাচীনপন্থী এবং জামায়াত ইসলামের যে পুরনো ধারা সেটিরই ধারক এখনও তারা। সেখানে আসলে কি কোনো দ্বান্দ্বিক অবস্থা তৈরি হতে পারে কিনা, বা দলের মধ্যে আসলে সমন্বয় কতটা অব্যাহত থাকবে? এখানে জামাতের একটি কৌশলগত বিষয় আছে, সেটি হচ্ছে এখানে দুইটা বিষয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একটি হচ্ছে যে আপনি জেল জরিমানা খেটেছেন, সেই জেল জরিমানা থেকে ফিরে এসে ফাঁসির মঞ্চ থেকে এটিএম আজহার সাহেব যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, সেখান থেকে ফিরে এসে যে তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়, তিনি কিন্তু মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। আবার জামাতের সিনিয়র নায়েবে আমিরের সুনির্দিষ্ট কোনো পদ না থাকলেও 1 নম্বর নায়েবে আমির পদটি তিনি স্থান করেছেন। এখানে একটি বার্তা আছে, সেই বার্তাটি হচ্ছে যে ভালো করলে দলের জেল জরিমানা যারা খাটবে, বিশেষ করে দুঃসময় যারা সামনে থেকে নেতৃত্ব দিবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তাকে ঘিরে কিছু বিতর্ক আছে। সব কিছু মিলিয়ে আমরা নির্বাচনের আগে দেখছিলাম যে নারীদের যেমন এগিয়ে আসার প্রত্যয় জামাত জানাচ্ছিলেন বা সম্ভাবনার কথা, সেটি বাস্তবায়ন হলো। আমরা দেখেছিলাম বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়েও কিন্তু তারা কাজ করছিলেন। কর্মপরিষদে কি এদের কোনো জায়গা হয়েছে কি, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? কর্মপরিষদে এখন পর্যন্ত সেটি আমরা খুব একটা লক্ষ্য করিনি, দেখতে পাইনি। তবে এরপরেও যে বিভিন্ন মজলিসের শোরা সদস্য কিংবা আরও যে কমিটি পর্যায়ক্রমিক হবে, সেখানে তাদের একটা পরিকল্পনা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আপনি জানেন যে এবারে নির্বাচনে খুলনার একটি আসন থেকে কৃষ্ণনন্দী নাম করে একজনকে নমিনেশন দিয়েছিল জামাত, যদিও তিনি ফেল করেছেন, কিন্তু জামাত একটি অন্য ধর্মের মানুষকে যে প্রাধান্য দিচ্ছে। একই সঙ্গে তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা সর্বশেষ যে 5টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী বর্ণের গোত্রের মানুষকে সেখানে নমিনেট করেছেন এবং তারা নির্বাচিত হয়েছেন অনেকে। পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব নিয়াজ আহমেদ খান, এবং এই বিষয়ে আজকে আমাদের একটি রিপোর্ট আছে। গত 18 মাস ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে কাজ করেছেন, এবং এই পুরো সময়ে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক আছেন। অবশেষে তিনি পদত্যাগ করলেন। এই বিষয়ে আমাদের রিপোর্টে কাজ করেছেন আমাদের সহকর্মী, এবং আমরা কথা বলতে যাচ্ছি তার সাথে। শাহেদ, আসলে আপনার রিপোর্টে কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগ করেছেন। এখানে তার 1.5 বছরের যে মেয়াদকাল ছিল, সেই সময়টার মধ্যে তিনি যেমনটা ভালো সময় পার করেছেন, তেমনটা কিছু রাফ সময়ও পার করেছেন তার 1.5 বছরের শাসনামলে। এখানে মূলত হচ্ছে গিয়ে কিছু দাবি ছিল শিক্ষার্থীদের, যেগুলা আসলে তিনি অনেকটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যেগুলোর মধ্যে একটা ছিল যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটা, খাবার আর আবাসনের পরে। এখানে ধরেন শিক্ষক মূল্যায়ন পদ্ধতিটা চালু হওয়ার কথা ছিল জুলাই 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উপাচার্য নিয়াজ আহমেদ খান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে এখন পর্যন্ত আসলে এই জিনিসটার তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটি কিন্তু এই যে যৌন হয়রানি শিকার শিক্ষার্থীরা, এমন কিন্তু আসলে আমরা অনেকগুলা নিউজই দেখেছি। এখন এই যে যৌন নিপীড়ন বিরোধী সেল যেটা আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আগে যে কমিটিটা ছিল সেটা পুনর্গঠন করা হয়েছে, যাতে নতুন কমিটিটা ভালো করে কাজ করতে পারে। কিন্তু নতুন কমিটি গঠন করার
দেড় বছরের মধ্যেও আসলে তারা অনেকগুলো অভিযোগ পেয়েছে, কিন্তু সেগুলোর একটারও কিন্তু কোনো সমাধান তারা দিতে পারেননি, যেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে খুব দেখা গিয়েছে। সেই সাথে এই ভিসির আমলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন দুটো ঘটনা ঘটে গেছে। সেখানে দুজনকে হত্যা করা হয়েছে, বিশেষ করে তোফাজ্জল হত্যা এবং সাম্য হত্যার ঘটনা কিন্তু সারা বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এবং এই বিষয়ে আসলে কি, যেহেতু সম্পূর্ণ দায়িত্ব তার এবং অভিভাবক তিনি এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন, তিনি দায় এড়াতে পারেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যা হলে সেটা অবশ্যই শাহবাগ থানা এটা কন্ট্রোল করবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবার জন্য নিরাপদ এমন একটা আলোচনা কিন্তু সবার মধ্যে আছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে যদি একটা মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি, তাকে যদি গেস্ট রুমে বেদরমভাবে পিটিয়ে যদি হত্যা করা হয়, সেটার আসলে দায়ভারটা কার? এটা অনেক বড় একটা প্রশ্ন আসে। তারপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজন শিক্ষার্থী সাম্য, ছাত্রদল নেতা, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারির সাথে জড়িত ব্যক্তিদেরকে বাধা দিতে গিয়ে কিন্তু তিনি হত্যার শিকার হয়েছিলেন। তো আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 1.5 বছরের মধ্যে 2টা হত্যা হয়ে গেল, এখানে শিক্ষার্থীদের মূল কনসার্নটা হচ্ছে গিয়ে নিরাপত্তা। এখন তারা যে নিরাপত্তাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়িত্ব নেওয়া নিয়াজ আহমেদ খান স্যার থেকে চেয়েছিল, সেটা কিন্তু আসলে তারা তেমন একটা পায়নি। আমরা কিন্তু দেখেছি যে অনেক সময় ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন কারণে তারা মব করছেন। আসলে মবের পিছনে কি আছে সেটা আমরা বের করার আগে আমাদের ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে কতটুকু নিরাপত্তা দিয়েছেন। এইসব বিষয়ের দায়িত্ব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ইনশিওর করার কথা। এখানে ডাকসু হইতে পারে তাদেরকে চাপ দিচ্ছে কিংবা অন্য কিছু করছে, শিক্ষার্থীরা হয়তো তাদেরকে চাপ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীরা তো গিয়ে তাদেরকে ওইখান থেকে তুলে দিবে না। এই যে আমার পার্সোনাল এজেমশন হচ্ছে গিয়ে যে শিক্ষার্থীরা যে গিয়ে মব করছেন, আমরা তো মবের অনেকগুলো খবরই দেখেছি, এটার পিছনে আসলে দায়টা কার? দায়টা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা যদি এই জিনিসটা এনশিওর করতে পারতো, তাহলে শিক্ষার্থীদের এমন অভিযোগ থাকতোই না, এসব জিনিসপত্র আসতোই না। শাহেদ, আরেকটি আলোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নানা চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে। আপনার স্টোরি কি বলে, আসলে আপনার তদন্ত কি বলছে বিষয়ে? নির্বাচনের ঠিক 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য একটি বিশেষ সংবাদ সম্মেলন ডেকে এই জিনিসটা নিজেই ক্লিয়ার করেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলের চাপের মুখে নয়, বরং তিনি নবনির্বাচিত সরকারের যাতে নিজের মতো করে তার প্রশাসন গুছাতে পারে সেটার জন্যই তিনি পদত্যাগ করছেন। আর যে জিনিসটা ছিল যে জুলাই পরবর্তী সময়ে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তার মতে যে ওই সময়কার যে ম্যাসাকারটা ছিল সেটা অনেকটা তিনি সমাধান করতে পেরেছেন, যার কারণে তিনি আসলে এই সময়ে দায়িত্বটা ছাড়তে চাচ্ছেন, তার দায়িত্ব থেকে সরে আসতে চাচ্ছেন। 2026 ও 27 অর্থ বছরের বাজেট প্রণয়ন শুরু করেছে এনবিআর। এ বিষয়ে আজকে আমাদের একটি রিপোর্ট আছে এবং আমরা কথা বলছি আমাদের সহকর্মীর সাথে। আসলে এই বাজেটে কি আছে, কি বিষয়বস্তু থাকছে এবারের বাজেটে? এবারের বাজেটে অফিসাররা যে সাথে কথা বলে যা জানা গেছে সেটা হলো যে তারা মনে করছে যে আমাদের দেশের ব্যবসায়ী শ্রেণী এমনিতে অনেকভাবে চাপে রয়েছে, এর ভিতরে বেকারত্বও বাড়ছে, এগুলোরে কিভাবে আরও মানে অ্যাকোমোডেট করা যায়, বিশেষ করে ব্যবসায়ীদের সুবিধা দিয়ে নিম্ন এবং মধ্যবিত্ত এসএমই সেক্টর বিশেষ করে এটাকে আরও বেশি ফ্লারিশ করে এই বেকারদেরকে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে ব্যাপারে তারা কি কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা করছে। এটা হলো একদিক। দেশের লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিও, এটা এশিয়ান সবচেয়ে লোয়েস্ট। আমাদের এখন বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও 6.7%, যেটা একবারে লোয়েস্ট। এটাকে কিভাবে আরও ইমপ্রুভমেন্ট করে 8 পয়েন্টে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। সে বিষয়ে পদক্ষেপগুলো কি হবে? আসলে ট্যাক্স নেট আরও বাড়ানো, এছাড়াও বকেয়া কর যেগুলো আছে সেগুলোকে যদি আদায় করতে পারে তারা মনে করছে যে এটা উন্নতি করা সম্ভব। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে 20-30 হাজার কোটি টাকা মতো বকেয়া আছে। ওনারা মনে করছেন যে এই 20-30 হাজার কোটি টাকা যদি আদায় করা যায়, মানে এক একটা প্রতিষ্ঠান, বিশেষ করে পেট্রো বাংলার কাছেই প্রায় 30-35 হাজার কোটি টাকা বকেয়া আছে। এগুলো শুধু সরকারি, ওনারাও সরকারি প্রতিষ্ঠান, শুধু হাত বদল করলে এগুলো জেনুইন ট্যাক্স হয়ে যায় এবং হলে এগুলোতে তারা মানে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে। তো এগুলো তারা একটা চিন্তা করছে যে বকেয়ার রাজস্ব কিভাবে আদায় করা যায় সেই ব্যাপারে তারা একটা উদ্যোগ নেবেন। যারা উচ্চবিত্ত ব্যবসায়ী তাদের থেকে যারা নিম্নবিত্ত এবং এসএমই সেক্টরের ব্যবসায়ী তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর একটা পরিকল্পনা আছে। যারা ক্ষমতাসীন দল আছেন বিএনপি, তাদের একটা মানে তাদের প্রমিস আছে যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কিভাবে
আরও বেশি ফ্লারিশ করে তাদেরকে কর্মক্ষম করে মানে ফর্মাল ইকোনমিতে তাদেরকে আনা যায়, সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। সেই আলোকেই রাজস্ব বোর্ডও চিন্তা করছে যে এই এসএমই সেক্টর আপার লেভেলের যারা বিজনেস, ওরা তো ফ্লারিশ করেই গেছেন, ওনারা সুযোগ সুবিধা নিয়েই গেছেন, এত বছর ধরে নিচ্ছেন, ওইটাকে তো গেছেই, ওইটা 8-10টা কোম্পানিকে সুবিধা না দিয়ে তারা একটা গ্রস মানে এই নিম্ন এবং বিশেষ করে এসএমই সেক্টরের যেসব ব্যবসা আছে এগুলোকে কীভাবে আরও বেশি ফ্লারিশ করা যায়, এগুলোতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এদের জন্য যে ধরনের নীতিগত সহায়তা দরকার সেগুলো তারা এবার বাজেটে আশা করছি তারা মানে প্রোভাইড করবেন আর কি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ট্যাক্স স্ল্যাবটাও হয়তো কিছুটা করতে পারে। আরেকটা হলো যে আপনার নীতির যেই একটা ধারাবাহিকতা, মানে হুট করে একটা বন্ধ করে দিলাম, একটা নিলাম আবার কিছুদিন পর বন্ধ করে, এইটা থেকে বেরিয়ে আসবে এনপিআর। একটা নীতির ধারাবাহিকতা তারা বজায় রাখবে এবং এটা যাতে 5-7 বছর কন্টিনিউ করে সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। এটা যদি হয় তাহলে বাংলাদেশে একটা জিনিস হবে, এই ট্যাক্স প্রেডিক্টেবিলিটি বলে আর কি, এটা যদি কেউ অনুধাবন বা আস্থায় আনতে পারে তাহলে আগামী 5 বছরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা এই নীতির উপর ভরসা করে বা ট্রাস্ট করে তারা আগামী দিনে ব্যবসা বাণিজ্য করবে। এতে আমাদের মানে ওনারা মনে করছেন যে একটা বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই ব্যবসাগুলো যদি এস্টাবলিশ করে বাংলাদেশে শিল্পায়নের একটা অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছে তারা। গত 5 দিন ধরে বেশ কিছু বৈঠক করেছে নতুন সরকার। মূলত তারা গত যে নির্বাচনের পূর্বে যে ইস্তেহার দিয়েছিল জনগণের উদ্দেশ্যে এবং সেই ইস্তেহারগুলো কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে রোডম্যাপটা হবে, এই বিষয়ে তারা বৈঠকগুলো করেছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে এবং সাথে আছেন প্রতিবেদক আরিফুল ইসলাম মিঠু। জনাব মিঠু, আসলে পুরো বিষয়টি কিভাবে আপনি দেখছেন এবং আপনার রিপোর্টে কি আছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনেকগুলো বৈঠক হয়েছে। এসব বৈঠকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক হয়েছে, এই বিষয়ে একটা কমিটিও করা হয়েছে যে সব পর্যায়ের অর্থাৎ দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষকে আসলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা এই যে জীবনমান প্লাস আপনার যে কস্ট অফ লিভিংটাকে মোকাবেলা করতে পারে কিছুটা হলেও। তো সেই ক্ষেত্রে একটা মিটিং হয়েছে গত বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের মিটিংয়ে বলা হয়েছে যে একটা কমিটি করা হবে। তো অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তো সরকার চায় যে এই ফ্যামিলি কার্ড রোজার মধ্যে থেকেই মানে ঈদের আগের থেকেই দেয়া শুরু হবে, কারণ হচ্ছে যে যাতে তারা কিছুটা জিনিসপত্রের দাম থেকে একটু মুক্তি পেতে পারে। যাদেরকে কার্ড দেওয়া হবে তো সবচেয়ে দরিদ্র তাদের থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত প্রায় এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের বিএনপি নির্বাচনের আগে ইস্তেহারে বলেছিল যে সরকার গাছ লাগাবে, প্রায় 25 লাখ গাছ লাগাবে। তো প্রতি বছর কমপক্ষে 5 লাখ করে গাছ লাগানো হবে বিভিন্ন জায়গায়। এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজকে বৈঠক হয়েছে, আজকের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রায় শেষের দিকে, তো এটা দীর্ঘদিন ধরে বন্ধ, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি এটাকে খুলে দেওয়ার জন্য। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সেই সাথে দেশের কর্মসংস্থান তৈরি করা, অনেকগুলো বিষয় কিন্তু ইশতেহারে ছিল। সেই বিষয়গুলো নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে কিনা বা কবে নাগাদ হতে পারে? সেই বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে একটা বড় সমস্যা ছিল কিন্তু মব কালচার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, মব দেখেছি। তো তিনি কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই মব কালচার শেষ। যে বৈঠকগুলো হচ্ছে এবং যেগুলো আমরা ফলাফল জানতে পারছি বিভিন্ন মন্ত্রীদের মুখে বা সরকার প্রধানের কাছ থেকে, রাজনৈতিক বিশ্লেষকরা এবং গবেষকরা যারা কাজ করছেন তাদের মতামত কি এই বিষয়ে? আমি কথা বলেছি আরও কয়েকজনের সঙ্গে, তার মধ্যে একজন আব্দুল আওয়াল মজুমদার, তিনি সাবেক সচিব। তো তিনি বলছেন যে সরকারের যে এই উদ্যোগের প্রশংসা করেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তবে দেখার বিষয় আছে। তিনি বলছেন এখনই এটা ব্যাপারে মানে মন্তব্য করা যাবে না,
আরও 3 মাস দেখতে হবে, কারণ যখন এই নীতিগুলো নেওয়া হচ্ছে, এগুলো যখন বাস্তবায়নে যাবে তখন আসলে কি দাঁড়ায়।